দর্জি বাসায় পর্দার মাপ নিতে এসে আমার সাথে যা করল, আমি ভাবতেও পারি নাই ও আমার সাথে এটা করবে। আমার কলিজার স্বামী এবং বন্ধুরা, এই গল্পটি শোনার পরে তোমাদের পানি বের হবার গ্যারান্টি দিলাম। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো দেরি না করে এখন গল্পটা শুরু করি। অমিত দরজা খুলতে গেলে অনন্যা ডাইনিং রুমের বেসিনের কল খুলে জলের ঝাপটা দিয়ে নিজের মুখ চোখ ধুয়ে নেয়। কিছুক্ষণ পর অমিতের ডাকে ও ড্রয়িং রুমে যায়। দেখে অমিতের সামনে একটা আন্দাজ 37-38 বছরের একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটার পরনে একটা সবুজ লুঙ্গি, গায়ে সাদা ফতুয়া, মাথায় একটা চিকনের কাজ করা সাদা ফেজ টুপি, গলায় একটা কাপড় মাপার ফিতে ঝুলছে, আর ফতুয়ার বুক পকেট থেকে একটা পেনের মাথা ও নোটবুকের উপরের দিকটা বেরিয়ে আছে। অনন্যাকে দেখে অমিত বলে, আরে এসো, তোমার ফ্ল্যাটের পর্দার মাপ নিতে এসেছে। আর তুমিই নেই। অনন্যা তার নিজের শরীরে পোশাকের অপ্রতুলতা জনিত কারণে দরজার আড়াল নিয়ে দাঁড়িয়ে বলে, আহা, তুমি দেখিয়ে দাও না। অমিত হেসে বলে, তুমি হচ্ছ এই ফ্ল্যাটের মালকিন, তাই তুমি সব দেখে বুঝে নাও। বোঝো, আমার লোক ডেকে দেবার দায়িত্ব ছিল, ডেকে এনেছি ব্যাস। অনন্যা বোঝে অমিতের বাদমাইশি। অনন্যাকে অপ্রস্তুত করা ও একজন সামান্য দর্জি, তাই মুসলিম, তার সামনে তোয়ালে জড়ানো অনন্যাকে হাজির করে মজা লোটার ধান্দায় ওর এই চাল। অমিত অনন্যাকে চুপ দেখে ও তার আজকের এই অনন্যাকে স্বল্প পোশাকে একজন বাইরের লোকের সামনে হাজির করানোর জন্য সকাল থেকে সাজিয়ে তোলা চিত্রনাট্যটা এখনও শুরু হচ্ছে না দেখে বিরক্তি প্রকাশ করে। তারপর লোকটার সাথে কথা বলতে শুরু করে। অমিত জিজ্ঞাসা করে, আপনার নাম কি? দর্জিওয়ালা বলে, স্যার মাসুদ। অমিত নাম শুনে যেন একটু খুশিই হয়। তারপর বিয়ে করেছেন? মাসুদ বলে, হ্যাঁ স্যার। অমিত বলে, বউ কোথায় থাকে? মাসুদ বলে, মুর্শিদাবাদের বাড়িতে স্যার। অমিত বলে, তা কতদিন পর পর বাড়ি যাও? মাসুদ বলে, ওই স্যার, পর্বতরব এলি পরেই যাওয়া হয়। তাছাড়া গরিব মানুষ, যাতায়াতেরও তো একটা খরচ আছে। তারপর ধরেন বাড়ি গেলেই কুচোকাচাদের এই আবদার, সেই আবদারের খেলায় অনেক খরচা হয়ে যায়। অমিত বলে, হুম, তা ঠিক। আচ্ছা মাসুদ, তুমি? অনন্যাকে দেখিয়ে বলে, মালকিনের সাথে ঘুরে দরজা জানালার পর্দার জন্য মাপছোপ যা লাগে নিয়ে নাও। তারপর অনন্যা বলে ডেকে বলে, এই হলো মাসুদ ওস্তাগর, রাজপুর নতুন বাজারের কাছে ওর ইউনিক টেলার্স। নাও, যা করবার করিয়ে নাও। আবার মাসুদের দিকে তাকিয়ে বলেও মাসুদ। মাসুদ অনন্যার দিকে এগিয়ে যায় এবং এত সময় পর অনন্যাকে তোয়ালের মধ্যে থাকতে দেখে মনে মনে বলে ওঠে, ইয়া আল্লাহ, কি গজব এক হুড়ির সামনে এনে ফেললে। এ যে পুরাই নাঙ্গা হুড়ি। ইহুহিস কি ফর্সা দেহটা, মুখচোখ ছেড়ে। মাসুদের নজর তখন অনন্যার তোয়ালে উপছে পড়া বুকের দিকে। কেমন ধারা ফুলে আছে মেয়েলোকটার গুলা। নিজের অজান্তেই নিজের জিভটা বের করে ওর উত্তেজনায় শুকিয়ে আসা ঠোঁটের উপর বুলিয়ে নেয়। তারপর নজর দেয় অনন্যার উন্মুক্ত নিম্নাঙ্গের দিকে। কোমর থেকে তোয়ালের আবডাল ছেড়ে বেরিয়ে থাকা থাই দেখে উফ, মাসুদের মুর্শিদাবাদের বাড়ির মোটা কলাগাছের সাদা থোর যেন এই মেয়েলোকটার থাই দেখে মনে জাগে। তেমনি পুরুষ্ট ও ধবল বর্ণা থাই জোড়া। অনন্যা তার তোয়ালেতে জড়িয়ে থাকা শরীরের কারণে বেশ খানিকটা লজ্জা, আবার কিছুটা মেয়েলি কৌতূহল ওকে স্থবির করে রাখে। দরজার কাছে দাঁড়িয়ে লক্ষ্য করে মাসুদের চোখজোড়া বুভুক্ষের মতো তার শরীর বেয়ে ঘুরে বেড়াচ্ছে। একটু নিচে তাকিয়ে দেখে এম্মা ইসোছি তার অর্ধনগ্ন শরীর। মাসুদের লিঙ্গটাকে লুঙ্গি উঁচিয়ে ধনুকে ছিলা টেনে তীর এর মতো হয়ে ওকে তার দিকে লক্ষ্য স্থির করতে দিয়েছে। অমিতের চোখে মাসুদের উত্থিত ধরা পড়ে না। অনন্যার শরীর সকাল থেকে অমিতের
বিকৃত রুচির সাথ দিতে দিতে বেশ উত্তপ্ত হয়েছিল। কিছু সময়ের বিরতির পর মাসুদে কামনাতুর দৃষ্টির সামনে পড়ে ওর শরীরের উপত্যকা অববাহিকা ও তলদেশে প্রবল যৌন আলোড়নের সৃষ্টি হতে থাকে। মাসুদের কল্পনা করে গোপন ত্রিকোণ রসিয়ে ওঠে। হঠাৎই বাহুতে একটা ছ্যাঁকার মতো কিছু অনুভব করে অনন্যার সম্বিত ফেরে। তাকিয়ে দেখে মাসুদ ওর বাহু ধরে বলছে, কই মেমসাহেব, চলেন গো, মাপচোকগুলো করাবেন, চলেন। অনন্যা হাতের বাহুটা তখন মাসুদ ধরে আছে। উফ, কি গরম ওর হাতের তালু! ওর হাতটা তেতে উঠছে যেন। ও তখন ঘাড় কাত করে ড্রয়িং রুমের ভিতর তাকিয়ে দেখে অমিত ফোনে ব্যস্ত। অনন্যা ড্রয়িং রুমের সামনে থেকে সরে ভিতের বেডরুমের দিকে এগোতে থাকে, অথচ মাসুদের হাতটা হালকা করেই তখনও তার বাহু ধরে আছে। অনন্যা নিজের অস্বস্তি থেকে মুক্ত হবার তাগিদে ও মাসুদের স্পর্শ মুক্ত হতে চেয়ে নিজের হাতটা একটা ঝটকা দিতে মাসুদের হাত আলগা হয়ে ওর বাহু থেকে ছেড়ে যায়, কিন্তু অনন্যার হাত ঝাড়া দেবার ফলে ওর হাতটা পিছনে সরে গিয়ে উপর দিয়ে মাসুদের গিয়ে ঠেকে। রিফ্লেক্স অ্যাকশনেই অনন্যার হাতটা মুঠো করে মাসুদের ধরে ফেলে। মাসুদের মনে ঈদের চাঁদ উদয় হয় যেন। এই বড়লোক ঘরের মেয়ে মানুষটার হাতে তার যদি আসল জায়গায় যেতে পারলে কতই না যেন আরাম পাওয়া যাবে। আর মেয়েলোকটার গা থেকে কেমন একটা মুত গন্ধ পায়ে মাসুদ। ওদিকে অনন্যাও তার চেটোর ঘেরে মাসুদের পুরো লিঙ্গটাকে আটতে পারে না কয়েক পলের জন্য। অনন্যা ও মাসুদ এক প্রকার চলৎশক্তিরহিত হয়ে দাঁড়িয়ে পড়ে। অবশেষে অনন্যার ঘোর কাটে ও সাথে সাথে মাসুদের থেকে হাতের মুঠো আলগা করে ওর দিকে তাকিয়ে দেখে মাসুদের মুখে চোখে একটা পরম তৃপ্তির ভাব ফুটে উঠেছে, আর ওর নাকটা অনন্যার প্রায়ই গায়ে ঠেকিয়ে কেমন নিঃশ্বাস টানছে। নিশ্চয়ই সকালে তার গায়ে করা অমিতের গন্ধ পাচ্ছে। অনন্যার নিজের উপরই ভীষণ রাগ হয়, আর ভাবে, ছিছি, এটা ও কিভাবে করতে পারল। অনন্যা তখনও যেন বিশ্বাস করে উঠতে পারছে কিছুক্ষণ আগে ও এক বিজাতীয় দর্জির ধরে ছিল। যতই লুঙ্গির উপর দিয়ে হোক না কেন, এই লোকটা ওর সম্পর্কে নিশ্চিত একটা খারাপ ধারণা নিয়ে যাবে। অমিতের পাল্লায় পড়ে সেও কি বিকৃত যৌনতার প্রতি আসক্ত হয়ে উঠছে না, কিচ্ছু ভাবতে পারছে না। অননোপায়ে অনন্যা তখন মুখে একটা ওর স্কুলের ক্লাসরুমে ঢোকার আগে মুখে যেমন একটা গাম্ভীর্য আনে, সেই রকমভাবেই মাসুদকে নিয়ে পুরো ফ্ল্যাট ঘুরে পর্দার মাপ নেয়। ড্রয়িং রুম বাদে বাকি মাপ নেওয়া শেষ হলে মাসুদ অনন্যাকে বলে, মেমসাহেব, একটু বাথরুমে যাউন। যায়। ওরা তখন গেস্টরুমে ছিল। অনন্যা ওকে বাথরুম দেখিয়ে দেয়। মাসুদ বাথরুমে ঢুকে দরজা বন্ধ করলে অনন্যা গেস্টরুমের বেডে বসে পড়ে। ভীষণই ক্লান্তি গ্রাস করে ওকে। সেই সকাল 7টা থেকে এখন 11:30 বাজে, এখনো না হলো টিফিন না স্নান। সারা গা থেকে বিচ্ছির গন্ধে গা গুলিয়ে উঠছে। অনেকটা সময় হয়ে যায়, অথচ মাসুদের বাথরুম থেকে বের হবার লক্ষণই দেখে না অনন্যা। ওর চিন্তা হয়, এই দেরি দেখে অমিত না জানি কি ভাবছে। যা একটা বদের ধারী। এই নাকি বাবার বলা ভদ্র সভ্য মার্জিত রুচিসম্পন্ন মানুষের নমুনা। জানোয়ারেরও অধম মনে হয় অনন্যার। যাই হোক, গেস্টরুমের বিছানা থেকে নেমে ও বাথরুমের দরজা টোকা দিয়ে হালকা স্বরে বলে, আপনার হলো, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। কিন্তু ভিতর থেকে কোনো সাড়া পায় না অনন্যা। ও তখন বাথরুমের দরজাটা চাপ দিতে ওটা খুলে যায় এবং বাথরুমের খোলা দরজা দিয়ে ভিতরের দিকে তাকিয়ে ওর ক্ষুধার্ত শহরের পশ্চিম কোণে পুরনো এক কাফেরিয়ার ছোট্ট দরজা ঠেলে ভেতরে ঢুকল ঈশিতা। একাকিত্বের মাঝে এটিই তার সান্ত্বনা ছিল। কফির কাপ হাতে বসে থাকা এবং চারপাশের ব্যস্ততার মধ্যেও নিজের শান্তি খুঁজে পাওয়া। আজও সে বসে রইল জানালার ধারে মেঘলা বিকেলের আলোর দিকে তাকিয়ে।
এক কাপ ক্যাপুচিনো নিয়ে সে নোটবুকে কিছু লিখতে শুরু করল। লেখার প্রতি তার ছিল গভীর ভালোবাসা, কিন্তু প্রতিদিনের অফিস আর সমাজের চাপ তার সৃজনশীলতাকে প্রায়ই থামিয়ে দিত। কিন্তু আজ তার কলম চলছিল ধীরে ধীরে। সে যখন নিজের চিন্তায় ডুবে ছিল তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকল এক উচ্চতর গড়নের পুরুষ। সাদা শার্টের উপরে হালকা নীল কোট, হাতে ধরা ল্যাপটপ ব্যাগ। ঈশিতা তাকিয়েই দেখল। অদ্ভুত এক চেনা চেহারা, কিন্তু কোথায় যেন আগে দেখেনি। পুরুষটি এসে ঈশিতার ঠিক সামনে রাখা টেবিলে বসে পড়ল। সেই ব্যস্ততার সাথে ল্যাপটপ খুলল, কফি অর্ডার দিল এবং তৎক্ষণাৎ কাজে লেগে গেল। কিন্তু তার চোখে মুখে যেন কিছুটা ক্লান্তি। ঈশিতা তার কলম নামিয়ে তাকে একবার ভালো করে দেখল, যেন তার দিকে চোখের কোণ থেকে একবার তাকিয়ে বুঝতে চাইছে, এতটা চাপ নিয়ে মানুষ কেমন করে কাজ করে। অধ্যায় 2। দ্বিতীয় দেখা। পরের সপ্তাহে এক মেঘলা বিকেলে ঈশিতা আবার সেই কাফেতে। এবার জানালা নয়, সে বসল মাঝের একটি টেবিলে। সে যখন নিজের কাজে ডুবে তখন সেই পুরুষটি আবার এলো। ঈশিতা ভেতরে ভেতরে একটু অবাক হল। এ কি কাকতালীয়! পুরুষটি একবার তার দিকে তাকালো এবং চেনার ভাব দেখালো। আপনাকে আগেও এখানে দেখেছি, তাই না? ঈশিতা হাসল। হয়তো। এই জায়গাটা আমার পছন্দ। পুরুষটি নিজের কাজ রেখে বলল, আমারও। আমি আরিয়ান। ঈশিতা, সে হাত বাড়িয়ে দিল। তারা দুজনই বুঝতে পারল এই আলাপটা খুব সাধারণ হলেও এর মধ্যে যেন কোনো এক অদ্ভুত সুর বাজছিল। অধ্যায় 3। বন্ধুত্বের প্রথম ধাপ। দিন পেরিয়ে তাদের মাঝে আলাপ বাড়তে লাগল। ঈশিতা জানতে পারল আরিয়ান একজন স্থপতি যিনি তার নিজস্ব একটি কোম্পানি চালান। আর আরিয়ান জানল ঈশিতা একটি পত্রিকার সহসম্পাদক যার জীবনের বেশিরভাগ সময় চলে যায় লেখালেখি এবং পড়াশোনার মধ্যে। তারা দুজনেই এমন ছিল যাদের জীবনে কিছু না কিছু অপূর্ণতা ছিল, কিন্তু যখন তারা একে অপরের সাথে কথা বলত সেই অপূর্ণতা কিছু সময়ের জন্য হলেও মুছে যেত। তাদের বন্ধুত্বটা খুব দ্রুত জমে উঠল। তারা মাঝে মাঝে একসাথে কফি খেত, শহরের রাস্তায় হাঁটত আর একে অপরের স্বপ্ন, ভালোবাসা আর ভয়ের কথা শেয়ার করত। অধ্যায় 4। ভালোবাসার সুর। এক সন্ধ্যায় এক ঝড়ের রাতে তারা একই কাফেতে। বাইরে বৃষ্টি পড়ছিল টপ টপ শব্দে। আরিয়ান হঠাৎ বলল, ঈশিতা, তুমি কি জানো তুমি এমন একজন যার সাথে কথা বললে মনে হয় যেন আমি নিজেকে নতুন করে চিনতে পারি। ঈশিতা কিছুক্ষণ চুপ থাকল। তার মনের ভেতরে কি যেন ঝড় উঠছিল। আমারও তাই মনে হয়। সে মৃদু হাসল। বৃষ্টির শব্দ যেন এই কথাগুলোর সাক্ষী হয়ে রইল। তাদের চোখে চোখ পড়ল এবং সেই মুহূর্তে তারা দুজনেই জানল এই সম্পর্ক আর শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি গল্পের প্রথম অংশ। এরপর তাদের জীবনের চ্যালেঞ্জ, একে অপরের প্রতি ভালোবাসা এবং সম্পর্কের গভীরতা নিয়ে গল্পটি আরও এগিয়ে যাবে। কেমন লাগলো? গল্পটি চালিয়ে যাব? চোখে হাসির সাথে মুখে হাসিও সেড। অমিত দরজা খুলতে গেলে অনন্যা এটি গল্প 5000 হরফের একটা গল্প বানিয়ে চ্যাট জিপিটি সেড। চ্যাট জিপিটি গল্প। অমিত ও অনন্যার শেষ দরজা। অধ্যায় 1। অচেনা ডাক। অমিতের দিনগুলো একঘেয়েমি আর ক্লান্তিকর। অফিসের চাপ আর জীবনের প্রতিযোগিতায় সে যেন নিজের মনের দরজাগুলো বন্ধ করে ফেলেছিল। প্রতিদিনের মতো আজও সে রাতে অফিস থেকে ফিরল। দরজা খুলতেই কেমন একটা অদ্ভুত অনুভূতি হল। কিছু যেন ঠিক নেই। ঘরে ঢুকে আলো জ্বালল, কিন্তু পরিবেশ ভারী। সে দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, ঠিক তখনই মোবাইলে একটি অজানা নাম্বার থেকে ফোন এলো। ফোন ধরতেই একটি কণ্ঠ ভেসে এল। অমিত, তুমি কি আমাকে চিনতে পারছ? অমিত কিছু বলতে পারল না। তার মনে হলো এই কণ্ঠ তার খুব চেনা, কিন্তু কোথায় যেন হারিয়ে গেছে। আমি অনন্যা,
কণ্ঠটি বলল। অমিতের বুকের ভেতর ধাক্কা লাগল। অনন্যা, তার কলেজ জীবনের একমাত্র ভালোবাসা যে হঠাৎ করে তার জীবন থেকে হারিয়ে গিয়েছিল। তুমি? অমিত বিস্মিত হয়ে বলল। এত বছর পর হঠাৎ ফোন করছো কেন? আমি তোমার কাছে কিছু বলতে চাই। তুমি কি কাল সন্ধ্যায় দেখা করতে পারবে? অমিত কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল। তার হাজারো প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খেতে লাগল। ঠিক আছে, সে অবশেষে বলল। অধ্যায় ২। পুরনো দিনের স্মৃতি। পরদিন সন্ধ্যায় শহরের একটি ছোট্ট ক্যাফেতে অমিত আর অনন্যার দেখা হল। অনন্যা খুব স্বাভাবিক ছিল, যেন তাদের মাঝে কোনো দূরত্ব নেই। কিন্তু অমিতের চোখে কেবল প্রশ্ন আর বিস্ময়। অনন্যা, এত বছর পর কিভাবে মনে পড়ল আমাকে? তোমার কথা কখনো ভুলিনি। অনন্যা মৃদু হেসে বলল। তোমার জীবন কেমন চলছে? অমিত কথার ধরনে একটু অস্বস্তি বোধ করল। এত বছর পরের এই প্রশ্ন যেন তাকে বিব্রত করল। ঠিকই চলছে, অমিত বলল। কিন্তু তুমি হঠাৎ চলে গিয়েছিলে কেন? একটা কথাও বলনি। অনন্যার চোখে মুখে বিষণ্ণতা ভেসে উঠল। অমিত, সেই সময় পরিস্থিতি এমন ছিল যে কিছু বলার সুযোগ ছিল না। আমার পরিবারের অনেক চাপ ছিল। আমাকে চলে যেতে হয়েছিল। কিন্তু আজকের দেখা হওয়ার একটা কারণ আছে। কী কারণ? অমিত জিজ্ঞাসা করল। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, অনন্যা বলল। আমি জানি তোমাকে না বলে চলে যাওয়াটা অন্যায় ছিল। কিন্তু আজ আমি সত্যিটা জানাতে চাই। অধ্যায় ৩। সত্যের উন্মোচন। অনন্যা ধীরে ধীরে বলতে শুরু করল। তার পরিবার তাকে জোর করে অন্য এক জায়গায় পাঠিয়ে দিয়েছিল, যেখানে সে তার ইচ্ছার বিরুদ্ধে এক অচেনা মানুষকে বিয়ে করেছিল। সেই সম্পর্ক ছিল বিষাক্ত। অনেক বছর পরে সে নিজেকে মুক্ত করতে পেরেছে। আমি ভেবেছিলাম আমার জীবনে আর ভালোবাসার কোনো জায়গা থাকবে না, অনন্যা বলল। কিন্তু আজও মনে হয় তুমি আমার জীবনের একমাত্র মানুষ যে আমাকে সত্যিকার অর্থে বুঝত। অমিত চুপ করে শুনছিল। তার মনে অনেক প্রশ্ন, অনেক অভিমান জমে ছিল। কিন্তু অনন্যার কথাগুলো তার হৃদয় ছুঁয়ে যাচ্ছিল। অনন্যা, অমিত বলল, আমি তোমাকে ভুলিনি। কিন্তু আমি জানি না এতদিন পরে আবার আমাদের মধ্যে কিছু শুরু করা সম্ভব কি না। আমি কোনো দাবি নিয়ে আসিনি, অনন্যা মৃদু হেসে বলল। আমি শুধু চাইছিলাম তুমি আমার সত্যিটা জানো। অধ্যায় ৪। শেষ দরজা। সেই রাত ছিল অমিতের জীবনের এক অদ্ভুত রাত। সে ভাবতে লাগল, এতদিন ধরে অনন্যাকে ভুলে থাকার চেষ্টা করলেও তার মনের এক কোণে সে এখনও বাস করে। পরের দিন সকালে অমিত তার অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। সে দরজা খুলতেই দেখল অনন্যা দাঁড়িয়ে আছে। তুমি এখানে? অমিত অবাক হয়ে বলল। আমি ভেবেছিলাম যদি একটা শেষ সুযোগ পাই তবে তোমার কাছে নিজের জন্য একটা নতুন দরজা খোলা রাখব। অমিত চুপ করে ছিল। তারপর ধীরে ধীরে বলল, অনন্যা, আমি জানি না আমাদের গল্প কেমন হবে। কিন্তু আমি আবার শুরু করতে চাই। অনন্যার চোখে জল টলমল করছিল। সে মাথা ঝাঁকাল। তাহলে আজ থেকেই শুরু হোক, সে বলল। অমিত আর অনন্যা একে অপরের দিকে তাকাল। সেই দরজা যা একসময় বন্ধ ছিল আজ তাদের জীবনের নতুন গল্পের পথে খুলে গেল।